আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের অ্যাডমিশন প্রোগ্রাম পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকের ক্লাসটিতে সবাইকে আমি সৈয়দ আল নাহিয়ান জানাতে চাই স্বাগতম। আপনারা হয়তো লক্ষ্য করেছেন ইতিমধ্যে আমাদের প্রথম পত্রের সবগুলো ক্লাস শেষ হয়ে গিয়েছে। আমরা এখন দ্বিতীয় অধ্যায়ের সবগুলো চ্যাপ্টারকে ক্রমান্বয়ে আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে করে আপনারা এর সম্পর্কে আরো ডিটেইল ধারণা নিতে পারেন এবং আপনাদের প্রস্তুতি আরো একটু দৃঢ় হয়। তো চলুন সেই ধারাবাহিকতায় আমরা আজকে কোন চ্যাপ্টার শুরু করব দেখে নেওয়া যাক। আমরা আজকে অধ্যায় 1 বা তাপগতিবিদ্যা থার্মোডাইনামিক্সের আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনায় যে সকল টপিক উঠিয়ে নিয়ে আসবো সেগুলো হচ্ছে যথাক্রমে তাপমাত্রার বিভিন্ন স্কেল, এরপর আমরা আলোচনা করব তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপীয় সিস্টেম এবং বিভিন্ন প্রকার তাপগতীয় পরিবর্তন, মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, তাপ ইঞ্জিন ও রেফ্রিজারেটর এবং সর্বশেষে আমরা এনট্রপি বা বিশৃঙ্খলা নিয়ে আলোচনা করে আমাদের টপিকের সমস্ত আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তো সবাইকে আমি রিকোয়েস্ট করে বলবো, যখন আমাদের ক্লাসগুলো চলছে তখন আপনারা সকল ডিস্ট্রাকশন থেকে নিজেদেরকে একটু কষ্ট করে দূরে রাখেন অ্যাটলিস্ট এই ক্লাস টাইম পর্যন্ত, এবং যে কোনো মুহূর্তে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় প্লিজ সঙ্গে সঙ্গে ভিডিওটি পজ করে পূর্বের টপিকটি আরও একবার রিভিউ করে নিন। পাশাপাশি পড়তে বসার আগে এবং পরে আপনারা অবশ্যই এই টপিকের বা এই অধ্যায়ের উপর আপনাদের যে টেক্সট বইগুলো আছে এবং যে সকল রেফারেন্স বই আপনারা ফলো করছেন সে সকল রেফারেন্স বই থেকে একটু কষ্ট করে ধারণাটাকে আরও শক্তপোক্ত করে নেবেন। তো আমরা আমাদের আলোচনার সবার প্রথমে যে টপিকটা নিয়ে আসলে আলোচনা করব সেটি হচ্ছে তাপমাত্রার বিভিন্ন স্কেল। আমরা জানি তাপমাত্রা বিভিন্ন স্কেলে আসলে আমরা মাপি, কখনো সেলসিয়াস, কখনো ফারেনহাইট, কখনো কেলভিন স্কেলে মাপি আমরা, এবং সেই সকল স্কেলগুলোকে আমরা যখন হচ্ছে কি সম্পর্কায়িত করতে চাই সেই সকল স্কেল সম্পর্কে আমরা জানি যে এর সূত্রগুলো প্রচলিত আছে, আমরা বইয়ে পড়েছি, যেখানে আমরা যে কোনো দুই স্থির বিন্দুর স্কেলের জন্য এই সূত্রটি ব্যবহার করে থাকি, যেখানে থিটা হচ্ছে আমরা হচ্ছে কি সেই স্পেসিফিক স্কেলের কথা বলছি এবং থিটা আইস হচ্ছে সেই স্কেলের নিম্ন স্থির বিন্দু, থিটা স্টেম হচ্ছে সেই স্কেলের ঊর্ধ্ব স্থির বিন্দু। নিম্ন স্থির বিন্দুকে আমরা গলনাঙ্কও বলে থাকি বা আইসিং পয়েন্টও বলে থাকি বা ফ্রিজিং পয়েন্টও বলে থাকি, এবং থিটা স্টিম যেটা সেটাকে আমরা স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট বা ভ্যাপোরাইজিং পয়েন্টও বলে থাকি। ঠিক আছে, এটার উপর বেস করে আমরা বিভিন্ন রকম স্কেল নিয়ে আসতে পারি এবং আমাদের সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা নিম্নলিখিত সূত্রের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। আশা করি আমরা এটুকু বুঝতে পারছি এবং এই সূত্রগুলো নিয়ে কিন্তু ফ্রিকোয়েন্টলি আমরা আমাদের ইন্টারমিডিয়েট লাইফে কাজ করে এসেছি। এর পাশাপাশি যখন কোনো ত্রুটিপূর্ণ থার্মোমিটার আমরা পেয়ে থাকি সেই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পার্ট সঠিক করার জন্য আমরা সিমিলার টাইপেরই একটা ফর্মুলা ইউজ করে থাকি, আপনারা দেখতে পাচ্ছেন। যখনই আমরা এগুলো নিয়ে প্রবলেম সলভ করবো আই গেস আপনাদের তখন এগুলোর সম্পর্কে ধারণা আরো বেশি শক্তপোক্ত হবে। তো আমরা এই টপিকের উপর যে প্রবলেমটি আমরা এখন সলভ করব সেটি হচ্ছে, দেখা যাক, বলা হচ্ছে একটি প্লাটিনাম থার্মোমিটারের রোধ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3.25 ওম এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বলা হচ্ছে 4.82 ওম পাঠ দেয়। জিজ্ঞাসা করা হচ্ছে 45.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যন্ত্রটি কতটুকু পাঠ দেবে, তাই তো? আমরা দুটো এখানে আমরা বেসিক্যালি বুঝতে পারছি যে প্লাটিনাম রোধ থার্মোমিটার এবং হচ্ছে গেট ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে আমরা সম্পর্ক যাচ্ছি। সুতরাং আমরা বলবো থিটা মাইনাস থিটা আইস, আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই 100 মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস বা সেলসিয়াস এককে হচ্ছে গিয়ে আমাদের তাপমাত্রার মান, এবং রোধ থার্মোমিটার অনুযায়ী আমরা বলতে পারি আর থিটা মাইনাস আর আইস, যে আর আইস এর মান হচ্ছে কি দেওয়া আছে আমাদের কাছে 0 ডিগ্রি সেলসিয়াস, আমরা বলতে পারি আর স্টিম মাইনাস আর আইস, বলতে পারি না? ওকে, সো এখান থেকে আমরা বলবো যে থিটা ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়ালস টু হচ্ছে আর থিটা আমরা কতটুকু জানি না, বের করতে চাই, মাইনাস আমরা বলতে চাই আর আইস যেটা সেটা হচ্ছে গিয়ে 3.25 ওম এবং যেটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার টেম্পারেচার রিডিং সেটা হচ্ছে 4.82 ওম। সো এখান থেকে আমরা খুব সহজেই কিন্তু চাইলে আর থিটার মানটা বের করে ফেলতে পারি, তাই না? সো আর থিটা মাইনাস 3.25 ইকুয়ালস টু আমাদের কাছে বলা আছে থিটা ইকুয়ালস টু কত, 45.3 ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই এখানে 100 টাইমস 4.82 মাইনাস 3.25, বলতে পারি না? এখান থেকে কিন্তু আমরা আর থিটা ইকুয়ালস টু বলতে পারি 3.25, এখানে বাম পাশে মাইনাস ছিল, ডান পাশে গিয়ে পজিটিভ হয়ে যাবে, ইন্টু 45.3 ডিভাইডেড বাই 100 ইন্টু 4.82 মাইনাস 3.25। ক্যালকুলেশন করলে আমরা আর থিটার যে মান পেয়ে যাব সেটাই আমাদের জন্য হয়ে যাবে অ্যান্সার। তো চলুন আমরা এখন দেখি আর থিটা। তো চলুন আমরা দেখি এখন আর থিটার মান কত আসে, 3.25 প্লাস আমরা আর থিটার মান পাচ্ছি 3.96 ওম
সুতরাং আমাদের প্রশ্ন অনুযায়ী 45.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই রোদ থার্মোমিটার 3.96 ওহমের পাঠ দেবে। আশা করি বুঝতে পেরেছি আমরা প্রবলেমটি কিভাবে সলভ করেছি। এবার আমরা আমাদের পরবর্তী প্রবলেমে মুভ অন করব। পরবর্তী প্রবলেমে দেখতে পাচ্ছি বলা হচ্ছে একজন রোগীর দেহের তাপমাত্রা একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাহায্যে মেপে 45 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল। যদি এই থার্মোমিটারে বরফ বিন্দু এবং বাষ্প বিন্দু যথাক্রমে 3 ডিগ্রি সেলসিয়াস এবং 107 ডিগ্রি সেলসিয়াসে পাওয়া যায়, তাহলে রোগীর দেহের প্রকৃত তাপমাত্রা ফারেনহাইট স্কেলে বের করতে বলা হয়েছে আমাদের কাছে। তো আমরা কিন্তু ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য একটি ফর্মুলা দেখেছিলাম যে টি থিটা মাইনাস টি আইস ডিভাইডেড বাই টি স্টিম মাইনাস টি আইস বলতে পারি না আমরা এটা। এইটা ইকুয়ালস টু যদি আমি সেই ত্রুটিপূর্ণ থার্মোমিটারকে একটি সঠিক ফারেনহাইট স্কেলের সাথে তুলনা করি, আমরা কিন্তু বলবো F মাইনাস 32, কারণ ফারেনহাইট স্কেলে নিম্ন স্থির বিন্দু হচ্ছে 32 এবং আমরা সবাই জানি ঊর্ধ্ব স্থির বিন্দু হচ্ছে 212 মাইনাস 32। ঠিক আছে, সো এখানে যদি আমরা প্রতিটা অজানা রাশির মান বসিয়ে দেই, আমরা টি থিটা বলেছি কতটুকু 45 ডিগ্রি সেলসিয়াস পেয়েছি, মাইনাস টি আইস কতটুকু পেয়েছি আমরা, টি আইস পেয়েছি হচ্ছে আমরা 3, এবং আমরা টি স্টিম কতটুকু পেয়েছি 100 এবং 7। বলা আছে আমাদের কাছে যে বরফ বিন্দু বলা হচ্ছে 3 ডিগ্রি সেলসিয়াস এবং বাষ্প বিন্দু বলা হচ্ছে 107 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং 107 মাইনাস 3 ইকুয়ালস টু F minus 32 divided by 212 minus 32. সো আমরা এখান থেকে কিন্তু F equals to বলতে পারি একবারে 32 plus 45 minus 3 divided by 100 এবং 7 minus 3 times 180 ক্যালকুলেশন করলে আমরা F এর যে মানটি পাবো এখানে, সেই F এর মানটি কিন্তু আমাদের প্রকৃত তাপমাত্রা হবে ফারেনহাইট স্কেলে। সো আমরা যদি ক্যালকুলেশনটা করি আমরা পাচ্ছি, আমরা ফারেনহাইট স্কেলে সেই তাপমাত্রা পাবো 104.7 ডিগ্রিজ ফারেনহাইট, তাই না? এটাই হচ্ছে আমাদের জন্য সলিউশন বা উত্তর। আশা করি বুঝতে পেরেছি আমরা। পরবর্তী প্রবলেমে চলে যাই। পরবর্তী প্রবলেম করার আগে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করছি, বলা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমরা সবাই তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়ে এসেছি। দু ধরনের মতবাদ মূলত আমরা এখানে দেখে থাকি। প্রথমত জুলের মতবাদ, যেখানে বলা হচ্ছে কাজ সম্পূর্ণভাবে তাপে বা তাপ সম্পূর্ণভাবে কাজে রূপান্তরিত হয় যখন কাজ এবং তাপের পরস্পর সমানুপাতিক হয়, অর্থাৎ W is proportional to Q, যেখানে W হচ্ছে কৃতকাজ আর Q হচ্ছে কি, Q হচ্ছে আমার এখানে তাপ, সেই কৃতকাজের জন্য প্রয়োজনীয় তাপ, এবং যে হচ্ছে এখানে সমানুপাতিক ধ্রুবক, যাকে বলেছি আমরা তাপের যান্ত্রিক সমতা বা তুল্যাঙ্ক। কিন্তু তার থেকে বেশি প্রচলিত আমাদের ক্লসিয়াসের মতবাদ, যেখানে বলা হয়েছে যখন কোনো ব্যবস্থায় তাপ সরবরাহ করা হয় তখন সেই ব্যবস্থা কর্তৃক গৃহীত তাপ বা তাপ গৃহীত হয় তখন কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় করতে হয় এবং তাপমাত্রা বৃদ্ধিতে ব্যয় করতে হয়, এবং অবশিষ্ট অংশ আমরা জানি বাহ্যিক কাজ সম্পাদনে ব্যবহৃত হয়। এবং আমরা সবাই এই সমীকরণের যে সব থেকে প্রচলিত রূপ dq = du + dw, এটা আমরা জানি, এবং dw আমরা বলেছি pdv। এখন এই যে dw = pdv = nrdt, কিভাবে এই জিনিসটা আসে সেটা আমরা একটু এক্সপ্লেইন করে বলতে চাই। ধরে নেই আমাদের কাছে একটা সিস্টেম আছে, তাপগতিক সিস্টেম আছে, যেই তাপগতিক সিস্টেমটি এমনভাবে তৈরি যে এই সিস্টেমের সমস্ত দেয়ালগুলো আবদ্ধ। ঠিক আছে, সমস্ত দেয়ালগুলো আবদ্ধ, কিন্তু আমাদের উপরে তলের যে দেয়ালটি আছে সেই দেয়ালটি একটি রিমুভেবল পিস্টন বা চলন গতি সম্পন্ন একটা পিস্টন দ্বারা আমরা এটাকে রিপ্লেস করে দিয়েছি। ঠিক আছে, এবং এর মধ্যে আমরা কিছু হচ্ছে গিয়ে কি করলাম, ধরেন গ্যাস স্টোর করলাম। এরপর যদি আমরা একটা বুনসেন বার্নার দিয়ে এই সমস্ত সিস্টেমকে তাপ দিই, আপনারা বুঝতে পারছেন প্রতিটা অণুর গতিশক্তি কিন্তু তখন বৃদ্ধি পাবে। এখন অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পাওয়ার জন্য অণুগুলো কিন্তু আগের থেকে অনেক বেশি বেগে এই দেয়ালে ধাক্কা দিবে, তাই না? তার মানে আমি বলতে পারি এই যে আমাদের পিস্টনটি আছে সেই পিস্টনের উপর চাপ বাড়বে। এখন খেয়াল করে দেখেন, চাপ যদি বাড়ে এবং অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে যদি সেই চাপটা বেশি হয়, আমরা কিন্তু এটুকু এক্সপেক্ট করতেই পারি যে আমাদের যে পিস্টনটা আছে সেই পিস্টনটি নিজের কালো অবস্থান থেকে সরে এরকম সবুজ অবস্থানে চলে আসবে, এবং দ্যাট ইজ বাই আমরা বুঝতে পারছি পিস্টনের আয়তনের কিছু পরিমাণ পরিবর্তন হবে। সেটা হচ্ছে কি, ধরে নিচ্ছি আমরা কতটুকু আয়তনের পরিবর্তন হলো, সেই পরিবর্তনটুকু ধরে নিলাম আমরা ডিভি। এখন আমরা সবাই জানি কৃতকাজ ডিডব্লিউ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, ডিডব্লিউ ইকুয়াল টু বলতে পারি বল ইনটু বলের প্রভাবে সরণ, তাই না? এখন খেয়াল করে দেখি, যদি আমরা এই কাজ করি যে বলকে আমরা আমার প্রস্তুতির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলাম এবং বাকিটুকুকে আমরা হচ্ছে প্রস্তুতির ক্ষেত্রফল দিয়ে গুণ করে দিলাম, তাহলে কিন্তু আমার ইকুয়েশনটা আলটিমেটলি আগে দাঁড়াচ্ছে F/A, এটাকে আমরা চাপ বলতে পারি, এবং A dx হচ্ছে তার আয়তনের পরিবর্তন P dv। এখান থেকে আমরা বলতে পারি dw ক্ষুদ্র কৃতকাজ হচ্ছে কি P dv এর সমান, যেটা আমরা এখানে বলেছি। ঠিক আছে,
সুতরাং গ্যাসের ক্ষেত্রে এই যে মনে করেন আমাদের একটা সম্প্রসারণ হলো, সম্প্রসারণটা কোন দিকে হয়েছে? আমাদের গ্যাসের অভ্যন্তরীণ চাপের বৃদ্ধির দিকে হয়েছে। সো দিস ইজ ওয়াই এটাকে আমরা বলবো গ্যাস সিস্টেম নিজে কাজ করেছে। কিন্তু যদি ঘটনাটা উল্টো ঘটতো, যে কোনো কারণে আমাদের গ্যাসীয় সিস্টেমের আয়তন সংকুচিত হয়েছে, তখন আয়তন সংকোচনটার বিপরীত দিকে কিন্তু সবসময় চাপ কাজ করছে, তাই না? আয়তন সংকুচিত হতে পারে কার কারণে? যদি কোনো কারণে অ্যাটমসফিয়ারিক প্রেসার বেড়ে যায় অথবা বাহ্যিক কোনো বল প্রয়োগ করা হয় এই পিস্টনের উপর, তখন কিন্তু আয়তন কমে যাবে। সো সেই আয়তন কমে যাওয়ার জন্য আমরা বলবো সিস্টেমের ওপর কাজ হয়েছে। ঠিক আছে, আমি আবারও বলছি, যখন আয়তন বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ ডিভি যদি পজিটিভ হয়, তার মানে সিস্টেম কাজ করেছে, সিস্টেম পরিবেশের উপর কাজ করেছে। ঠিক আছে, সিস্টেম কাজ করেছে বা সিস্টেম কর্তৃক কাজ হয়েছে। যদি বলি আমরা দেখি যে ডিভি হচ্ছে নেগেটিভ হচ্ছে আমাদের জন্য, ডিভি নেগেটিভ মানে সিস্টেমের ওপর কাজ হয়েছে। এখন সিস্টেমের উপর কে কাজ করছে? সিস্টেমের উপর অবশ্যই পরিবেশ কাজ করছে। ঠিক আছে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে ডিভি পজিটিভ নাকি নেগেটিভ, তার উপর বেস করে আমরা বুঝবো সিস্টেমের উপর কাজটা আসলে কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। তো আমরা এখন এটা নিয়ে একটা প্রবলেম সলভ করব। বলা হচ্ছে এসিবি পথে কোন সিস্টেমকে এ থেকে বি অবস্থানে নেওয়া হলে 350 জুল তাপ ব্যবস্থা কর্তৃক শোষিত হয় এবং সিস্টেম এর মধ্যে 130 জুল কাজ সম্পাদন করে থাকে। ওকে, সো আমরা বলছি এসিবি পথে এ থেকে সি হয়ে বি পথে যখন আমরা যাচ্ছি, তখন হচ্ছে গিয়ে সিস্টেম কর্তৃক শোষিত তাপ কতটুকু আমাদের কাছে বলে দিয়েছে এবং কতটুকু কাজ সম্পাদন করা হয়েছে সেটা বলা হয়েছে। সো যদি আমরা প্রথমে এইটুকু পার্ট নিয়ে আলোচনা শুরু করি, খেয়াল করে দেখবেন আমরা যখন এসিবি পথে যাচ্ছি, আমাদের গ্রাফ ডান দিকে দেওয়া আছে, যখন আমরা এসিবি পথে যাচ্ছি সেখানে এসি পথে কৃতকাজের মান কিন্তু 0। এসি পথের জন্য ডিডব্লিউ হচ্ছে 0। কেন ডিডব্লিউ 0? কারণ এ থেকে সি পথে তার আয়তনের মান কিন্তু নির্দিষ্ট, যেহেতু এসি পথটি আমাদের এই পি ভার্সেস ভি গ্রাফের ওয়াই অক্ষের সমান্তরাল বা পি অক্ষের সমান্তরাল, সুতরাং চাপ বাড়ছে আস্তে আস্তে কিন্তু আয়তন কিন্তু সেম আছে। এখন আমরা জানি, একটু আগে দেখে এসেছিলাম যে ডিডব্লিউ ইকুয়ালস টু কত দেখে এসেছিলাম আমরা? পি ডিভি দেখে এসেছিলাম, তাই না? সো ডিডব্লিউ যখন পি ডিভি, তখন আমরা কিন্তু ডিভি বা আয়তনের পরিবর্তন কতটুকু? এসি পথের জন্য 0। সো দিস ইজ ওয়াই ডিডব্লিউ কত? 0। এবং শুধুমাত্র এসি পথের জন্য না, আমরা ডিবি পথের জন্য সেম বলতে পারি যে ডি থেকে বি পথে যাওয়ার জন্য যখন আমাদের এই গতিপথটা আছে, তখনও কিন্তু আমরা সিমিলার একটা সিচুয়েশন পাচ্ছি যে ডিডব্লিউ ইকুয়ালস টু 0। সুতরাং এসিবি পথে যাওয়ার জন্য যতটুকুই আমার এখানে কৃতকাজ হয়েছে পুরোটাই কোন দিকে হয়েছে? সিবি পথে হয়েছে। বাট নানদিলেস এসিবি পথে যাওয়ার জন্য আমরা বলছি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী আমরা জানি ডিকিউ কোনো তাপ যদি গৃহীত বা শোষিত হয়, তার প্রথমে অন্তঃস্থ শক্তি পরিবর্তন করে, এরপর সেটা কি করে? অন্তঃস্থ শক্তি পরিবর্তনটা আমরা ডিইউ দিয়ে প্রকাশ করব। অন্তঃস্থ শক্তি পরিবর্তন করে এবং তারপর সে বাহ্যিক কাজ সমাধান করে। আচ্ছা, এখন একটা জিনিস দেখতে হবে আমাদেরকে যে এসিবি পথের সিস্টেমটি যখন এ থেকে বিতে যাচ্ছে, তখন আমরা বলছি সিস্টেম 350 জুল তাপ শোষণ করেছে, তাই তো? এখন সিস্টেম তাপ শোষণ করার অর্থ কি? সিস্টেম তাপ শোষণ করার অর্থ তার শেষ তাপ শক্তি বেশি, আদিশা তাপ শক্তি কম। সুতরাং ডিকিউ তখন কি হচ্ছে? পজিটিভ হচ্ছে। তাপ শোষিত হলে ডিকিউ কি হবে? পজিটিভ হবে। ওকে, খুব ভালো কথা। তাহলে 350 আমাদের জন্য পজিটিভ মান ইকুয়ালস টু, আমরা অন্তঃস্থ শক্তির পরিবর্তন কতটুকু জানি না, সেটা ডিইউ প্লাস আমরা বলছি সিস্টেম কাজ সম্পাদন করছে 130 জুল। তার মানে সিস্টেম যদি কাজ সম্পাদন করে সেটাও কি পজিটিভ না? আমরা জানি। সো এখান থেকে আমরা বলতে পারি ডিইউ ইকুয়ালস টু 350 মাইনাস 130। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে এ থেকে বি তে যাওয়ার জন্য আমাদের অন্তঃস্থ শক্তির পরিবর্তন হচ্ছে 0 2 2 220 জুল হচ্ছে আমাদের এ থেকে বি তে যাওয়ার জন্য অন্তঃস্থ শক্তির পরিবর্তন। এখন খেয়াল রাখতে হবে এ থেকে বি তে আমরা কিভাবে যাচ্ছি সেটা কিন্তু আসলে অন্তঃস্থ শক্তির পরিবর্তনের মানে তার উপর নির্ভর করে না। অর্থাৎ অন্তঃস্থ শক্তির পরিবর্তন আমি এ থেকে বি তে এ সি বি হয়ে যাই, অথবা এ বি বি হয়ে যাই, অথবা এ থেকে বি তে বক্রপথে ঘুরে যাই না কেন, যেভাবেই যাই না কেন এ থেকে বি তে যাওয়ার জন্য আলটিমেটলি আমার অন্তঃস্থ শক্তির পরিবর্তন সবসময় 220 জুলই হবে। ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এর পরবর্তীতে আমরা এই রাশিগুলোর উপর বেস করে যখন আমরা প্রথম প্রবলেমটা সলভ করব, বলা হচ্ছে এডিবি পথে কাজ সম্পাদনের পরিমাণ 75 জুল হয়। এখন এডিবি পথে কাজ সম্পাদনের জন্য কাজ কে করেছে? যেহেতু কাজ সম্পাদন সিস্টেমই করেছে, আমরা বলবো ডিডব্লিউ আমাদের জন্য কি? পজিটিভ 75 জুল। এবং অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেয়েছে কত? এটা আমরা আগের ক্যালকুলেশন থেকে বলতে পারি 220 জুল অন্তঃস্থ শক্তির বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমরা কিন্তু বলতে পারি কি পরিমাণ তাপ শোষিত হবে? ডিকিউ ইকুয়ালস টু আমরা বলতে পারি 75 প্লাস 220 ইকুয়ালস টু আমরা বলতে পারি 590
টু, অর্থাৎ আমরা বলতে পারি এডিবি পথে যাওয়ার জন্য সিস্টেম টোটাল 295 জুল পরিমাণ তাপ শোষণ করবে। যেহেতু ডি কিউ পজিটিভ আসছে, সুতরাং অবশ্যই তাপ শোষিতই হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক এর জন্য অ্যান্সার। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এবার যদি আমরা খ এর জন্য যাই, খ এর জন্য আমরা দেখব কিভাবে আসলে ক্যালকুলেশন আমরা করছি। তো খ এর জন্য আলোচনায় যেতে গেলে আমরা যে কাজটি করব আগে, সেটি হচ্ছে আমাদের খ এর জন্য পার্সপেক্টিভটা একটু সেট করব। খতে কি বলা হচ্ছে, যদি বি থেকে এ তে বক্রপথে প্রত্যাবর্তন করা হয়, অর্থাৎ বি থেকে এতে যদি আমি ফিরে আসি, তাহলে সিস্টেমের উপর 60 জুল কাজ সম্পাদিত হয়। যেহেতু খেয়াল করে দেখি সিস্টেমের উপর 60 জুল কাজ সম্পাদিত হয়েছে, সুতরাং অবশ্যই ডিডব্লিউ হবে কি আমাদের জন্য নেগেটিভ -60 জুল। ঠিক আছে, এবং ডিইউ আমরা যেহেতু এ থেকে বিতে যাওয়ার জন্য 220 জুল অন্তঃস্থ শক্তির পরিবর্তন বৃদ্ধি পেয়েছে, বি থেকে এতে আসতে হলে আমাদের -220 জুল অন্তঃস্থ শক্তির পরিবর্তন করতে হবে, বিকজ এবার পাথটা বি থেকে বক্রপথে এতে আমরা প্রত্যাবর্তন করছি বা ফিরে আসছি। সুতরাং তখন আমাদের কৃতকাজ ডিকিউ ইকুয়ালস টু তখন আমাদের তাপ শক্তির পরিবর্তন ডিকিউ ইকুয়ালস টু হবে অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডিইউ প্লাস কৃতকাজ ডিডব্লিউ। ডিইউ দেখতে পাচ্ছি আমাদের -220 জুল, মাইনাস আমরা কৃতকাজ দেখতে পাচ্ছি -60 জুল। এখান থেকে আমরা বুঝতে পারছি -280 জুল পরিমাণ তাপ শক্তি কি হবে, বর্জিত হবে। যেহেতু আমাদের ডিকিউ মাইনাস খ এর জন্য, সুতরাং তাপ শক্তি কি করবে, বর্জন করবে, শোষণ নয় বর্জন করছে। ঠিক আছে, যেহেতু ডিকিউ নেগেটিভ আসছে। এবং ফাইনালি আমরা যদি গ এর অ্যান্সার করতে চাই, গ নাম্বারে বলা হচ্ছে ইউ এ যদি 0 হয় এবং ইউ ডি অর্থাৎ ডি বিন্দুতে যেতে যদি 55 জুল হয় অন্তঃস্থ শক্তি, ঠিক আছে, তাহলে এডি এবং বিডি পথে তাপ শোষণের পরিমাণ নির্ণয় করো। খুব ভালো কথা। আমরা যদি এডি পথের জন্য চিন্তা করি, খেয়াল করে দেখবেন এডি পথটাতে আমাদের চাপের কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু মানে চাপ স্থির ছিল, কনস্ট্যান্ট প্রেসারে ছিল, কিন্তু আয়তনের পরিবর্তন হয়েছে। সুতরাং আমরা এখানে বলবো এখানে কৃতকাজ অবশ্যই শূন্য না। ঠিক আছে, সো এডি পথের জন্য তাপ শক্তির হিসাব ডি কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এখন এতে যদি অন্তঃস্থ শক্তি 0 জুল হয় এবং ডিতে আসার পরে যদি অন্তঃস্থ শক্তি 55 জুল হয়, আমরা বলতেই পারি এডি পথের অন্তঃস্থ শক্তি পরিবর্তন হচ্ছে 55 জুল প্লাস ডিডব্লিউ। কৃতকাজ কত বলা হচ্ছে, আমার কাছে কিন্তু আলটিমেটলি এ থেকে ডি হয়ে বি পথে যাওয়ার জন্য যতটুকু কাজ পুরোটাই কিন্তু এডি পথের জন্য হয়েছে। কারণ কি, কারণ আমরা আগের স্লাইডে বলে এসেছিলাম যে ডিবি পথের জন্য কৃতকাজ কত, 0। ডিবি পথে যদি আমরা আগেই বলে এসেছি যেহেতু যে ডিবি পথে কৃতকাজের মান 0, সো দিস ইজ ওয়াই আমরা বলতে পারি যে সমস্ত কৃতকাজ এডিবি পথের জন্য যা পুরাটাই আলটিমেটলি হচ্ছে কি আমাদের এডি পথে হয়েছে। এখন এডিবি পথে কাজ সম্পাদনের পরিমাণ কিন্তু ক নম্বরে বলে দেওয়া ছিল আমাদের 75 জুল। সো লিখলাম, এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে যে মানটা আসবে 130 জুল, সেটাই আমাদের জন্য তাপ শক্তির শোষণ। অবশ্যই শোষণ, কারণ ডি কিউ এর মান কি আসছে, পজিটিভ হচ্ছে। এবং আমরা যদি পরবর্তীতে বিডি পথের জন্য চিন্তা করি, বিডি পথে তাপ শক্তির শোষণ কিন্তু পুরোটাই হবে অন্তঃস্থ শক্তি পরিবর্তন, তার কারণ বিডি পথে বা ডিবি পথে কোনো পরিমাণ কোনো কাজ হয় নাই, তাই না? এখন খেয়াল করেন, আমাকে বলছে বিডি পথে তাপ শোষণের পরিমাণ। আমরা যদি ডি থেকে বিতে যাই, ডিবি পথে আমাদের তাপ শোষিত হইতো, কিন্তু বি থেকে ডিতে যদি আসি আমাদের অন্তঃস্থ শক্তি কিন্তু হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? কারণ আমরা জানি বি অবস্থান যদি আদি অবস্থান হয়, ডি অবস্থান যদি শেষ অবস্থান হয়, তাহলে আমরা বলবো আমাদের শেষ অবস্থানের অন্তঃস্থ শক্তি মাইনাস আদি অবস্থানের অন্তঃস্থ শক্তি, এটাই হচ্ছে আমাদের অন্তঃস্থ শক্তির পরিবর্তন। ঠিক আছে, সো সেই হিসেবে আমরা বলতে পারি 55 - 220 ইজ ইকুয়ালস টু হচ্ছে 165 আর -165 জুল। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে বিডি পথে আসলে তাপের বর্জন হচ্ছে কত, -165 জুল। আশা করি আমরা বুঝতে পেরেছি প্রবলেমটার সলিউশন কিভাবে আমরা করলাম। আশা করি আমরা সবাই প্রবলেমটি বুঝতে পেরেছি। আমরা এখন আমাদের পরবর্তী প্রবলেমে মুভ অন করি। পরবর্তী প্রবলেমে বলা হচ্ছে এক খণ্ড বরফ ওপর থেকে ভূমিতে পতিত হলো। এতে পতন শক্তির 50% তাপে রূপান্তরিত হওয়ায় বরফখণ্ডের 1/4 গলে গেল। বরফখণ্ডটি কত উচ্চতা থেকে পতিত হয়েছিল জানতে চাওয়া হয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমটি সলভ করার জন্য আমাদেরকে দুটো রাশি বলে দেওয়া হয়েছে। বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ বলা হচ্ছে 8000 ক্যালোরি পার কিলোগ্রাম, এবং তাপের যান্ত্রিক সমতা বলা হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। যেটা দেখতে পাচ্ছেন আপনারা চুয়েটে 2004-2005 শিক্ষাবর্ষে আমাদের এসেছিল।
ঠিক আছে? তো আমরা এখন সবাই আশা করি তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রের একটা বিবৃতি ছিল, আমরা যদি সেই স্লাইডে একটু ট্রাভেল করে পেছনে চলে যাই, এই যে দেখতে পাচ্ছি জুলের মতবাদ অনুযায়ী W = JQ, যেখানে J ছিল আমাদের তাপের যান্ত্রিক সমতা বা জুল তুল্যাঙ্ক, রাইট? আমরা যদি এখন এই ইকুয়েশনটাকে ব্যবহার করতে চাই, আমরা বলতে পারবো W = JQ, কারেক্ট? এখানে Q হচ্ছে গিয়ে প্রয়োজনীয় তাপ, ইকুয়ালস টু বলা যাবে W/J, তাই তো? এখন আমরা বলতে পারি Q হচ্ছে গিয়ে এখানে কতটুকু তাপ গৃহীত হয়েছিল, ওকে, এবং আমাদের W হচ্ছে কতটুকু কাজ করা হয়েছে। আমরা বুঝতে পারছি যে পতন শক্তির 50% যেহেতু তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে, যখন একটা বস্তুকণা বা বরফ একটা নির্দিষ্ট উচ্চতা, ধরে নিচ্ছি সেটা হচ্ছে H উচ্চতা, H উচ্চতায় যখন বস্তুকণাটি আছে, তখন হচ্ছে গিয়ে তার ভর আমরা ধরে নিচ্ছি M, ওকে। এখন এই M ভরের বস্তুটা যখন পড়বে H উচ্চতা ধরে, তার কিন্তু একদম সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি সর্বোচ্চ শক্তি আকারে জমা আছে, এবং এই বিভব শক্তি যেহেতু 50% আমাদের কোয়েশ্চেন অনুযায়ী তাপে রূপান্তরিত হচ্ছে, আমরা বলতে পারি Q = W এর জায়গায় half of mgh/J, ঠিক আছে? আমাদের প্রশ্ন অনুযায়ী এটা বলা যায়, এবং বলা হচ্ছে বরফখণ্ডের 1/4 গোলক আছে। যেহেতু বরফখণ্ড গলছে, তার মানে সেখানে আমাদের ধরে নিতে হবে টেম্পারেচার আমাদের বরফখণ্ডের 0 ডিগ্রি সেলসিয়াস, সেই 0 ডিগ্রি সেলসিয়াসের বরফখণ্ড হতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হচ্ছে, সুতরাং সে আপেক্ষিক সূক্ষ্মতাপ গ্রহণ করবে। Q এর মান আমরা তখন বলতে পারবো হচ্ছে কি mLF, তাই না? কিন্তু যেহেতু সমস্ত বরফখণ্ড গলেনি, বলা হচ্ছে 1/4, সুতরাং শুধুমাত্র 1/4 বরফখণ্ড গলার জন্য যতটুকু তাপ শক্তি দরকার, ততটুকুই আমার এখানে ইকুয়েশনে আসবে। সুতরাং আমরা বোথ সাইড ইকুয়াল করে বলতে পারি 1/4 mLF, যেখানে দেখতে পাচ্ছি LF এর মান আমাদের কাছে বলে দেওয়া আছে, equals to half of mgh/J। আমাদের কাছে J এর মানও বলে দেওয়া আছে, দেখতে পাচ্ছি 4.2 জুল পার কেলভিন। H কিন্তু আমরা বের করতে পারবো, বিকজ বোথ সাইড থেকে আপনারা হয়তো খেয়াল করছেন যে বস্তুকণার যে ভর আছে, সেই বস্তুকণার ভর পরস্পরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, ঠিক আছে? এবং এখান থেকে হাফ কাটাকাটি করে আমি এখানে একটা হাফ পেয়ে যাচ্ছি, আই গেস। তো আলটিমেটলি LF এর মান দেওয়া আছে, সবগুলো মান যদি আমরা আলটিমেটলি ক্যালকুলেট করে বসাই, তাহলে H এর মান আমরা ক্যালকুলেশন করে পাবো 17143 মিটার। ইয়েস, এটাই ঠিক আছে। আপনারা সবাই মানগুলো বসিয়ে একটু ক্যালকুলেশন করে দেখবেন যে ঠিক আছে কিনা। আমরা কিন্তু জি এর মান এখানে যেহেতু কিছু বলা নাই, আমরা ইউজ করব জি এর মান কত সবাই জানি, 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। এনিওয়েজ, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাই। পরবর্তী প্রবলেমের আগে আমরা সেই টপিক সম্পর্কে একটু কথাবার্তা বলছি। বলা হচ্ছে তাপীয় সিস্টেম এবং বিভিন্ন প্রকার তাপগতীয় পরিবর্তন নিয়ে। আমরা সমষ্টি পরিবর্তনের জন্য দেখেছি তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী কেন dq = dw = p dv হয়। তার কারণ হচ্ছে এখানে সমষ্ণ পরিবর্তনে আমরা আয়তন ধ্রুব দেখি, তাই তো? আচ্ছা, এবং সমষ্ণ পরিবর্তনের কৃত কাজের রাশিমালা আমরা দেখতে পাচ্ছি W = nRT ln V2/V1। রুদ্ধতাপীয় পরিবর্তনের জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী আমরা জানি রুদ্ধতাপীয় পরিবর্তন মানে কি আসলে? তাপ শক্তির কোনো আদান প্রদান হবে না, সুতরাং dq অবশ্যই শূন্য হবে। dq শূন্য হলে আমরা বলতে পারি du = -dw বা -pdv, ঠিক আছে? এবং রুদ্ধতাপীয় পরিবর্তনের জন্য যে আয়তন, চাপ এবং তাপমাত্রা সম্পর্কে দেখতে পাচ্ছেন আপনারা, এবং কৃত কাজের রাশিমালা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সবাই খুবই আমরা হয়তোবা আমাদের একাডেমিক লাইফে পড়ে এসেছি। না পড়ে থাকলেও একটু কষ্ট করে আপনাদেরকে বলবো, আপনাদের টেক্সট বইগুলো থেকে আপনারা এগুলো রিভিউ করে আসেন। এনিওয়েজ, আপনারা দেখতে পাচ্ছেন মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা সম্পর্কিত যে সূত্রগুলো আছে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে গিয়ে মোলার গ্যাস ধ্রুবক যেটা আছে আমাদের গামা, সেই গামার মান এক পারমাণবিক গ্যাসের জন্য কত, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য কত, এবং বহু পারমাণবিক গ্যাসের জন্য কত, আর গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগের যে সম্পর্কিত সূত্রটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন সবাই আশা করি। এনিওয়েজ, আমরা এখন যেটা করব, আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব বেসড অন দিস হোল থিং। আমরা দেখতে পাচ্ছি প্রবলেমে বলা হচ্ছে দুটি টায়ার 4 অ্যাটমসফিয়ারিক চাপে পাম্প করা হলো। একটি টায়ার হঠাৎ ফেটে গেল। বলা হচ্ছে অপরটিতে একটি ছিদ্র থাকায় তা ধীরে ধীরে বায়ু বেরিয়ে গেল। উভয় টায়ারের আয়তন দেওয়া আছে আমাদের, সমান আয়তন 5 ডেসিমিটার কিউব। গামা যদি 1.4 হয় এবং ওই দিনে তাপমাত্রা বলে দেওয়া আছে আমাদের কাছে, তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন করা হয়েছে প্রথম টায়ার ফেটে যাওয়ার ঠিক পরের মুহূর্তে টায়ারে
বাতাসের তাপমাত্রা কত ছিল। দ্বিতীয়ত প্রশ্ন করা হয়েছে কোন টায়ারের বাতাস অধিক কাজ করেছে। আপনারা আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন বা প্রশ্নটা বুঝতে পারছেন। আমরা এখনই সলিউশনে চলে যাব, বাট বিফোর গোয়িং ইনটু দেয়ার আমরা একটু চিন্তা করি আসলে কি হয়েছে, কোথায় কি হয়েছে। ঠিক আছে, আমাকে বলা হচ্ছে একটি টায়ার হঠাৎ ফেটে যাচ্ছে। সো একটি টায়ার হঠাৎ ফেটে যাচ্ছে তার মানে কি আমরা বুঝতে পারছি ওখানে রুদ্ধতাপীয় পরিবর্তন হচ্ছে, এবং যে টায়ার থেকে ধীরে ধীরে বায়ু বেরিয়ে গেছে সেটি কিন্তু আসলে সমষ্ণ পরিবর্তনের মাধ্যমে পরিবর্তিত হইল, তাই তো। সো এটাই কিন্তু একটা টেকনিক বা ট্রিক আমাদের মনে রাখার কোয়েশ্চেন কিন্তু পরীক্ষা আমাদেরকে এভাবেও করা হয়, তাই তো। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে চাপের কথা বলা হচ্ছে, চাপ দুটো টায়ারকে কত চাপে পাম্প করা হয়েছে সেটা বলে দিয়েছে। সো আমরা যদি ধরে নেই সেই চাপটা হচ্ছে গিয়ে P1 equals to 4 atmospheric pressure, যেটা দুটো টায়ারের জন্য সেম। এখন খেয়াল করে দেখি এই দুটো টায়ারের জন্য সর্বশেষ পরিস্থিতি কি, তাদের যে টায়ারের যেই পরিমাণ হচ্ছে গিয়ে আমাদের বায়ু পাম্প করা হয়েছিল পুরোটাই কিন্তু বের হয়ে গেছে। প্রথম টায়ারটি ফেটে গিয়ে হয়েছে এবং দ্বিতীয় টায়ারটিতে ছিদ্র থাকায় ধীরে ধীরে বায়ু বের হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি কিন্তু সেই টায়ার থেকে বায়ু সম্পূর্ণটাই বের হয়ে গেছে। আমরা কিন্তু বলতে পারি তাহলে যে টায়ারটা বেসিক্যালি এখন 1 atmospheric প্রেসারে আছে, কারণ স্বাভাবিক বায়ুমণ্ডলের সাথে যেহেতু বাতাসগুলো মিলিয়ে গেছে আমরা বলতে পারি সেখানকার বাতাসগুলো এখন 1 atmospheric চাপে আছে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো টায়ারের যে আয়তন সেই আয়তনগুলো আমাদের কাছে বলে দেওয়া আছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ওই দিনের তাপমাত্রা ছিল কতটুকু, ওই দিনের তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। তার মানে তখন যেহেতু ওই দিনের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে একদম টায়ারগুলো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই ছিল, টায়ারের অভ্যন্তরে গ্যাসগুলো 27 ডিগ্রি সেলসিয়াস বা 300 কেলভিন তাপমাত্রাতেই ছিল। তাহলে এই রেসপেক্টে আমরা যদি T2 জানতে চাই যে যখন হচ্ছে গিয়ে তাপমাত্রা মানে টায়ারগুলো বার্স্ট হয়েছে, প্রথম টায়ারটা ফেটে যাওয়ার ঠিক পরের মুহূর্তে আমাদের কি রকম বাতাসের তাপমাত্রার পরিবর্তন এসেছে বা তাপমাত্রা কত হয়েছে, আমরা তাহলে বুঝতে পারছি প্রথম টায়ার যেহেতু হঠাৎ ফেটে গিয়েছে সেটা কিন্তু রুদ্ধতাপীয় পরিবর্তনে হয়েছে, এবং রুদ্ধতাপীয় ক্ষেত্রে যখন dq equals to 0, এটাকে দিয়ে আমরা রুদ্ধতাপীয় ক্ষেত্রটা বোঝাচ্ছি। রুদ্ধতাপীয় ক্ষেত্রে আমরা জানি চাপ এবং তাপমাত্রা সম্পর্ক হচ্ছে P1 into T1 gamma divided by 1 minus gamma is equals to P2 into T2 into gamma divided by 1 minus gamma। আমরা দেখতে পাচ্ছি গামার মান বলে দেওয়া আছে আমাদের কাছে 1.4, প্রেসার আমরা তারতম্য বলতে পারছি। সো এখান থেকে আমরা কিন্তু সবাই T2 এর জন্য মান বের করতে পারি। T2 is equals to T1 equals to equals to না, এখানে অবশ্যই T2 is equals to T1 times P1 divided by P2 to the power 1 minus gamma divided by gamma। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশন করে আমরা সবগুলো রাশিমালার মান যদি বসিয়ে দেই আমরা পাচ্ছি T1 equals to 300 কেলভিন বলে দিয়েছে, ইনটু আমরা দেখতে পাচ্ছি P2 3 আর এটা হচ্ছে 1 P1 3 এবং P2 হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 1 3 না 4, রাইট, I'm sorry, 1 minus 1.4 divided by 1.4 মানগুলো বসিয়ে, তাহলে এখান থেকে T2 এর মান কতটুকু পাচ্ছি আমরা যদি ক্যালকুলেশন করে দেখি আমরা পাবো 300 টাইমস, আমরা এখানে টেম্পারেচার T2 পাচ্ছি 246.1 তো তাপমাত্রা হ্রাস পেয়েছে, দেখতে পাচ্ছি আমরা হ্রাস পেয়ে কত হয়েছে 246.1 কেলভিন হয়েছে। এটা গেল আমাদের প্রথম পার্টের সলিউশন ক। যদি এবার আমরা আমাদের খ পার্টের সলিউশনটা নিয়ে দেখি, খ পার্টে আমাদেরকে প্রশ্ন করেছে যে কোন টায়ার অধিক কাজ করেছে। আমরা কিন্তু বলতে পারি যে বেসিক্যালি কত মোল গ্যাস আসলে এখানে আমাদের প্রয়োজন মানে আছে সেটা আমরা যদি আগে ডিটারমাইন করতে পারি আমরা বলবো PV is equals to nRT, যখন আমাদের এই গ্যাসগুলো টায়ারের মধ্যে আবদ্ধ আছে। তাহলে n equals আমরা কি বলবো, n equals আমরা বলবো PV divided by RT, তাই না? সো যদি তাই হয় PV is equals to RT, চাপ আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে বলে দিয়েছে কতটুকু 4 atmospheric pressure, তাই না? এবং আমরা দেখতে পাচ্ছি আয়তন কত 5 লিটার, বিকজ আমরা জানি 5 decimeter cube equals to 5 liters, তাই না? ওকে, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি এখানে আর এর মান যাচ্ছে, আর এর মান আমরা কত ইউজ করব, যেহেতু আমরা এখানে লিটারে বসিয়েছি সো আমরা লিটার অ্যাটমসফেরিক পার মোল এই এককে যাব 0.0821 ইনটু টেম্পারেচার কত 300, মানগুলো বসিয়ে দিলে আমরা n এর মান পেয়ে যাব হচ্ছে গিয়ে ইন কত আসে, অলরাইট এটা 300 হবে, রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। মান আসছে 0.812,
ঠিক আছে, এত মোল নিয়ে কাজ করেছি। তাহলে আমরা প্রথম চাকার জন্য যদি কৃতকাজ নির্ণয় করতে চাই, আমরা বুঝতে পারছি প্রথম চাকা কিভাবে করেছে, রুদ্ধতাপীয় কাজ করেছে, এবং রুদ্ধতাপীয় কাজের ক্ষেত্রে আমরা কি বলবো, W is equals to nR divided by 1 minus gamma into T2 minus T1। যদি আমরা এখন মানগুলো বসাই, W equals to n এর মান বসাবো কতটুকু, দেখতে পাচ্ছি আমরা 0.812, এবং বাকি সবগুলো মান আলটিমেটলি বসিয়ে আমরা হচ্ছে গিয়ে দেখি কাজের মান কত পাচ্ছি, 909.9 জুল, অর্থাৎ আমরা বলতে পারি 910 জুল পরিমাণ। ঠিক আছে, কৃতকাজের মান কখন, প্রথম চাকার ক্ষেত্রে। দ্বিতীয় চাকার জন্য আমরা যদি মান বসাই, তাহলে W equals to আমাকে বলতে হবে nRT ln V2 by V1, তাই তো? এখন এই যে V2 by V1 এর জায়গায় আমরা কিন্তু, যেহেতু এটা সমষ্ণ প্রক্রিয়া হয়েছে, আমরা বলতে পারি P1 V1 equals to P2 V2, বলতে পারি না? সেখান থেকে আমরা আলটিমেটলি কিন্তু বলতে পারি V1 by V2 is equals to basically P2 by P1। সো আমরা যদি সেই মান এখানে বসাই দিই, W equals to nRT ln P1 by P2, ln P1 কত আমরা দেখতে পাচ্ছি এখানে, P1 হচ্ছে কি 4 এবং P2 হচ্ছে 1। সো আমরা n এর মান বসিয়ে 0.821, আর এর মান বসিয়ে আর হচ্ছে 8.316 SI ইউনিটে যেহেতু করতে চাচ্ছি আমরা, টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন ইনটু ln আমরা 4/1 করব, তাই তো? সো তখন আমরা কৃতকাজের মান পাচ্ছি W2, এটা W1 বলে দিই আমরা, বুঝতে সুবিধা হবে আমাদের জন্য। W2 এর মান আসবে, W2 হচ্ছে আমাদের জন্য দেখতে পাচ্ছি 2839.5 জুল। ঠিক আছে, এটাই হচ্ছে W। আশা করি সবাই বুঝতে পারছেন, এবং আমরা বুঝতে পারছি কে বেশি কাজ করেছে, অবশ্যই দ্বিতীয় চাকা বেশি কাজ করেছে। ঠিক আছে, এটাই আমাদের জন্য অ্যান্সার। পরবর্তী প্রবলেমে যদি আমরা চলে যাই, পরবর্তী প্রবলেম বলা হচ্ছে একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে সৃষ্ট আগুনের গোলার্ধ বা গোলকের ব্যাসার্ধ হয় 100 মিটার এবং এর তাপমাত্রা হয় 10⁵ কেলভিন। যদি গোলকটি রুদ্ধতাপ পদ্ধতিতে 1000 মিটার ব্যাসার্ধে বর্ধিত হয়, তবে এর সম্ভাব্য তাপমাত্রা কত হবে? আমাদের কাছে আপেক্ষিক তাপদাহের অনুপাত কিন্তু বলে দিয়েছে, এবং দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের একাধিকবার অ্যাডমিশন পরীক্ষায় এসেছে। আমরা এখন এই প্রবলেমটি সলভ করব। তো এই অঙ্কটা সলভ করার জন্য আমরা দেখতে পাচ্ছি, যেহেতু পারমাণবিক বিস্ফোরণ হয়েছে এবং বলা হচ্ছে গোলকটি রুদ্ধতাপীয় পরিবর্তনের সম্মুখীন হয়েছে, অর্থাৎ dq equals to 0 ছিল, আমরা কিন্তু বলতে পারি dq is equals to 0 এর জন্য T1 V1 gamma minus 1 is equals to T2 V2 gamma minus 1, যেখানে আমরা গোলকের আয়তন এবং তাপমাত্রার পরিবর্তনের সম্পর্ক দেখতে পাচ্ছি। এখন এখান থেকে আমরা বলতে পারি T1 equals to V1 এর জায়গায়, T1 equals to না, T1 times into আমরা V1 এর জায়গায় বলতে পারি 4/3πr1 কিউব, তাই না? কারণ গোলকের আয়তন তো হচ্ছে এটাই হয়, গামা মাইনাস 1 ইকুয়ালস টু আমরা T2 বলতে পারি 4/3πr2 কিউব গামা মাইনাস 1। বোথ সাইড থেকে আমরা 4/3π দেখতে পাচ্ছি ক্যান্সেলড আউট হয়ে যাচ্ছে, এবং আমরা যেহেতু আলটিমেটলি দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ R2 ব্যাসার্ধের জন্য তাপমাত্রা সম্ভাব্য কত সেই T2 এর মান জানতে চাই, এবং যেখানে ধরে নিয়েছি, আমরা অ্যাজিউম করে নিয়েছি R1 হচ্ছে গিয়ে 100 মিটার এবং T1 হচ্ছে 10⁵ কেলভিন। আমরা যদি এবার এখান থেকে T2 এর মান বের করতে চাই, T2 ইজ ইকুয়ালস টু আমরা বলবো T1 ইনটু R1 ডিভাইডেড বাই R2 to the power 3 into gamma minus 1। সবগুলো মান যদি আমরা আলটিমেটলি এখানে বসিয়ে দেই, আমরা হচ্ছে এখানে তাপমাত্রা পাচ্ছি 1047.13 কেলভিন। এটাই হচ্ছে আমাদের তাহলে এই পারমাণবিক বিস্ফোরণের জন্য তাপমাত্রা, যদি তার ব্যাসার্ধ সেই গোলকের ব্যাসার্ধ 1000 মিটারে বর্ধিত করা যায়। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে যদি মুভ অন করি, বলা হচ্ছে একটি সিলিন্ডারে 300 কেলভিন তাপমাত্রা এবং 10⁶ প্যাসকেল চাপে 0.001 মিটার কিউব আয়তন গ্যাস আছে। গ্যাসটিকে প্রথমে সমষ্ণ সম্প্রসারণ করা হলো এবং পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আবারও প্রসারণ করা হলো। প্রতি ক্ষেত্রেই তার প্রসারের অনুপাত বলা হয়েছে 1:2। তার মানে এই প্রসারের অনুপাত মানে কি, তার যে আদি আয়তন V0 এবং তার যে পরিবর্তিত আয়তন V প্রাইম, সেটা ইকুয়াল হচ্ছে 1:2। আমাকে বলা হয়েছে প্রসারণের
মোট কাজের পরিমাণ নির্ণয় করো। প্রথম যে কাজটি আছে সেই প্রথম কাজের জন্য আমরা বলবো dt equals to 0, কারণ সমষ্ণ প্রক্রিয়ায় আমরা তাকে সম্প্রসারণে নিয়েছি এবং সমষ্ণ প্রক্রিয়ায় সম্প্রসারণের জন্য যে কৃত কাজ সেটাকে যদি আমরা wt বলি বা wdt বলি, wdt equals to আমরা ইকুয়েশন বলবো কিন্তু nRT ln v2 divided by v1। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে হচ্ছে গিয়ে দুঃখিত, আমরা এখানে দেখতে পাচ্ছি সিলিন্ডারে কত তাপমাত্রার জন্য আমাদের সিলিন্ডারে গ্যাস ছিল, কত চাপে গ্যাস ছিল সেটাও আমাদের কাছে বলা আছে এবং কত আয়তনের গ্যাস ইনিশিয়ালি ছিল v0 সেটাও আমাদের কাছে বলা আছে। সো প্রথম সম্প্রসারণের পর আমরা কোথায় যাব সেটা যদি আলটিমেটলি দেখতে চাই, তার বিফোর দ্যাট আমরা কিন্তু এই মোল সংখ্যার পরিবর্তন আসলে বের করতে হবে। সো মোল সংখ্যার পরিবর্তন আমরা বা মোল সংখ্যা কত n ইকুয়ালস টু আমরা বলতে পারি pv ইজ ইকুয়ালস টু nRT থেকে n ইকুয়ালস টু pv ডিভাইডেড বাই RT, যেখানে আমরা p এর মান আমাদের কাছে বলে দেওয়া আছে কত 10 টু দি পাওয়ার 6 প্যাসকেল, তাই না? v আমাদের কাছে আয়তন বলে দেওয়া আছে 0.001। আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু সবকিছু SI ইউনিটে আছে আমরা আদর্শ গ্যাস ধ্রুবক ইউজ করব 8.316 এর জন্য এবং আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বলে দেওয়া আছে আমাদের কাছে 300 কেলভিন। সবগুলো মিলিয়ে আমরা এখানে কিন্তু n এর মান কত পাচ্ছি, n এর মান পাচ্ছি আমরা হয়তো বা ক্যালকুলেট করলে আপনারা দেখবেন 0.4 মোল। এখন n এর মান যখন আমরা একবার বের করে ফেলতে পেরেছি আমরা কিন্তু খুব সহজে wdt বের করতে পারবো। wdt ইকুয়ালস টু আমরা n বসাচ্ছি 0.4 আর বসাচ্ছি 8.316, আমরা তাপমাত্রা বসাচ্ছি কত 300 কেলভিন এবং যেহেতু সম্প্রসারণ হয়েছে তাহলে ln 2v ডিভাইডেড বাই 1v বা 2 ডিভাইডেড বাই 1 হবে আমার ln এর অনুপাত এবং সেখান থেকে আমরা wdt সমষ্টি প্রক্রিয়ায় কতটুকু কাজ হয়েছে সেই কৃত কাজের রাশিমালা বের করতে পারি 691.54 জুল। আশা করি ক্যালকুলেশন করলে আপনার সাথে আমাদের আনসার মিলবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি আমরা চিন্তা করি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু তার তাপমাত্রার পরিবর্তন হয়েছে, একই রকম তাপমাত্রা থাকবে না। সো রুদ্ধতাপীয় পরিবর্তনের জন্য আমরা বলতে পারি যখন dq ইকুয়ালস টু 0, ঠিক আছে, রুদ্ধতাপীয় পরিবর্তনের জন্য বলছি যখন dq ইজ ইকুয়ালস টু 0 তখন আমরা কিভাবে তাহলে ব্যাপারটাকে অ্যাড্রেস করব, আমরা বলবো তার যে আয়তনের পরিবর্তন হয়েছে আয়তনের পরিবর্তন অবশ্যই তাপমাত্রার পরিবর্তনের সাথে সম্পর্কিত, তার মানে t1 v1 গামা মাইনাস 1 ইকুয়ালস টু আমরা বলবো t2 v2 গামা মাইনাস 1, যে সূত্রটা দিয়ে আমরা একটু আগেই একটা প্রবলেম সলভ করে এসেছি। এখান থেকে আমরা t2 কিন্তু বের করতে পারবো ইনশাআল্লাহ। t2 এর জন্য আমরা বলবো t1 ইনটু v1 ডিভাইডেড বাই v2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, তাই তো? এখন যদি প্রতিটা মান আমরা এখানে বসিয়ে দিই t2 ইকুয়ালস টু আমরা কি বসাবো, t2 ইকুয়ালস টু আমরা যদি মানগুলো বসিয়ে দিই 300 যদি বসিয়ে দিই 300 এবং আদি আয়তন ডিভাইডেড বাই শেষ আয়তন ইনটু 1.4 আই গেস, বিকজ হচ্ছে কি আমাদের এখানে কোনো কিছু এক্সপ্লিসিটলি বলা নেই, আমরা কিন্তু তাহলে 1.4 ইউজ করব দ্বিপারমাণবিক গ্যাসের জন্য। তার মানে t2 এর মান কত আসে দাঁড়ায়, আমরা দেখি t2 এর মান ক্যালকুলেশন করলে আসে দাঁড়াচ্ছে 227.36 কেলভিন, ঠিক আছে। সো আমরা যেহেতু t2 পেয়ে গিয়েছি আমরা কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ wdq বের করতে পারবো। wdq ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে nr ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইন্টু t2 মাইনাস t1, শেষ তাপমাত্রা বিয়োগ আদি তাপমাত্রা, তাই তো? এটা করলে আমরা আলটিমেটলি কৃত কাজের মান পাচ্ছি 603 মানগুলো সব বসিয়ে দিয়ে আপনারা মিলিয়ে দেখবেন আমাদের সাথে 9.5 জুল, ঠিক আছে। সুতরাং সম্পূর্ণ ক্ষেত্রে মোট কৃতকাজ যদি আমরা জানতে চাই, দুটো কৃতকাজের সমষ্টি হবে আমাদের মোট কৃতকাজ। মোট কৃতকাজ তাহলে কত দাঁড়াচ্ছে, সুতরাং w ইকুয়ালস টু আমরা যদি wdt এবং wdq এই দুটো যদি অ্যাড করে আমরা মোট কৃতকাজ বলতে পারবো those smudges 1295.5 জুল, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের জন্য অ্যান্সার, প্রশ্ন মতো এটাই আমাদের জন্য অ্যান্সার। এটা চল। তো আশা করি আমরা প্রবলেমটি বুঝতে পেরেছি। আমরা আমাদের পরবর্তী টপিকে মুভ করি। পরবর্তী টপিকে দেখতে পাচ্ছি আমরা তাপ ইঞ্জিন এবং রেফ্রিজারেটরের কথা বলছি, যেখানে হিট ইঞ্জিন আর রেফ্রিজারেটরের কর্মদক্ষতার ইকুয়েশনগুলো দেওয়া আছে আমাদের সামনে। কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে কতটুকু সেটাও বলা আছে এবং রেফ্রিজারেটরের কার্যকৃত সহগের কথাবার্তাও বলা আছে। আমরা এখন এই টপিকের উপর বেস করে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। প্রথম প্রবলেম আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে একটি রেফ্রিজারেটরের বৈদ্যুতিক ক্ষমতা 400 ওয়াট, এর বৈদ্যুতিক দক্ষতা বলা হচ্ছে 60%, কার্যকৃত সহগের মান বলা আছে 3.5।
পরিবেশে তাপমাত্রা 30°C হলে এই রেফ্রিজারেটরের ভেতরে 0°C তাপমাত্রায় 4 কেজি পানি রাখলে এই পানি সম্পূর্ণ বরফে রূপান্তরিত হতে কত সময় লাগবে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো আমরা জানি যে 0°C তাপমাত্রায় 4 কেজি পানিকে যদি সম্পূর্ণ পরিমাণ বরফে রূপান্তরিত করতে হয় তাহলে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে সেই তাপের পরিমাণ হচ্ছে Q = mLF। m এর মান হচ্ছে গিয়ে 4 এবং আমরা জানি বরফে পরিণত করার জন্য যে পরিমাণ আপেক্ষিক তাপ দরকার সেটা হচ্ছে 336,000। ওকে, এখান থেকে আলটিমেটলি আমরা যদি ক্যালকুলেশন করি মান আসছে 1.34 ইনটু 10⁶ জুল। এখন এখানে আমরা যেহেতু কার্যকৃত সহগের মান বলে দিয়েছি k = 3.5, আমরা কিন্তু k এর মান বসাতে পারি। k = আমরা জানি Q1 / W, যেখানে Q1 হচ্ছে আমাদের এখানে কতটুকু পরিমাণ তাপ প্রয়োজন হয়েছে। সো Q1 এর মান কত? Q1 এর মান হচ্ছে আলটিমেটলি 1.34 ইনটু 10⁶, এবং কতটুকু কাজ হয়েছে সেটা আমরা হয়তো জানি না, কিন্তু কাজের মান আমরা বের করতে চাচ্ছি। এখান থেকে W = k এর মান বসিয়ে 3.5। সো এখান থেকে আমরা কৃতকাজের মান কতটুকু পাচ্ছি? দেখতে পাচ্ছি আমরা কৃতকাজের মান পাচ্ছি 3.84 ইনটু 10⁵ জুল। সো আমরা এখানে কম্প্রেসরে ব্যবহৃত যান্ত্রিক ক্ষমতা যদি বের করতে চাই, P = আমরা বলতে পারি 60 / 100 into 400 gives us the value of, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পাওয়ারের মান আসছে 240 ওয়াট। সো যদি হচ্ছে কি এটা আমাদের জন্য 240 ওয়াটস হয়, এখান থেকে আমরা আলটিমেটলি জানি যে P = হচ্ছে W/T, কতটুকু সময় কাজ লাগছে। সো T = আমরা বলতে পারি W/P। আমরা এখানে কৃতকাজ দেখতে পাচ্ছি, বলা হচ্ছে 3.84 ইনটু 10⁵ ডিভাইড বাই পাওয়ার হচ্ছে 240 ওয়াটস। এখান থেকে আমরা তাহলে কতটুকু মান পাচ্ছি যদি সেটা আমরা বের করতে চাই, 3.84 exponential 5 divided by 240 gives us the answer of 1600 seconds. কত সময় লাগবে আমরা কিন্তু বের করে ফেলতে পারলাম। যদি এখন আমরা আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাই, বলা হচ্ছে একটি প্রত্যাগামী ইঞ্জিনের অন্তর্গামী তাপের 1/4 অংশ কাজে রূপান্তরিত হয়। এর তাপগ্রাহকের তাপমাত্রাকে আরো 70°C তাপমাত্রা হ্রাস করলে এর দক্ষতা দ্বিগুণ হয়। উৎস তাপমাত্রা এবং তাপগ্রাহকের তাপমাত্রা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, তাই তো? তো আমরা কিন্তু হয়তো খেয়াল করছি যে আমাদের কাছে বেসিক্যালি দু ধরনের দক্ষতা দেওয়া আছে। যেখানে আমাদের কাছে প্রত্যাগামী ইঞ্জিন বলা হচ্ছে, তার মানে অবশ্যই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র ফলো করে চলে এমন কোনো একটা ইঞ্জিনের কথাই আমরা বলছি আলটিমেটলি, তাই না? সো প্রথম ক্ষেত্রে আমরা এটার জন্য বলতে পারি, এটা = আমরা বলতে পারি হচ্ছে গিয়ে এটা 1/4। এই এটা = 1/4 আমরা বলতে পারবো তাপমাত্রা T1 - T2 ডিভাইডেড বাই T1, যেখানে T1 হচ্ছে উৎস এবং T2 হচ্ছে আমাদের তাপগ্রাহকের তাপমাত্রা। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা খুব সহজে এটা 1 এবারে এটার জায়গায় 1/4 = আমরা বলতে পারি 1 - T2 ডিভাইডেড বাই T1, এবং ক্যালকুলেশনটা আলটিমেটলি হচ্ছে গিয়ে এগিয়ে নিয়ে আমরা T2 ডিভাইডেড বাই T1 এর জন্য অনুপাত বের করতে পারি 3/4, তাই তো? এবং দ্বিতীয় ক্ষেত্র অনুযায়ী যদি আমরা কাজ করি, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কাছে বলা হয়েছে তাপমাত্রা যদি আমরা 70°C পরিমাণ হ্রাস করি তাহলে ক্ষমতা দ্বিগুণ হচ্ছে। ক্ষমতা দ্বিগুণ হওয়ার অর্থ কি? ক্ষমতা দ্বিগুণ হওয়ার অর্থ হচ্ছে আগের ক্ষমতা যদি এটা 1/4 হয়, দ্বিতীয় ক্ষেত্রে ক্ষমতা হয়ে যাবে আমাদের জন্য কত? 1/4 টাইমস 2, অথবা সেটা হয়ে যাচ্ছে হাফ। এবং এটার জন্য কি চেঞ্জ করতে হচ্ছে? আমাদেরকে তাপগ্রাহকের তাপমাত্রা আরো হচ্ছে গিয়ে 70°C হ্রাস করতে হচ্ছে। তো সেইটুকু আমরা হিসেবে নিয়ে আসলাম ডিভাইডেড বাই আমাদের জন্য T1। আমরা এরপরে বলতে পারি হাফ = 1 - T2 ডিভাইডেড বাই T1 মাইনাস 70 ডিভাইড বাই T1। আমরা বাম পক্ষ থেকে T2/T1 এর মান যদি এখানে বসিয়ে দিই, আমরা পেয়ে যাচ্ছি হাফ = 1 - 3/4 মাইনাস 70 ডিভাইড বাই T1। সমীকরণে একটা মাত্র যেহেতু অজানা রাশি, আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্য স্মাজ, এই অজানা রাশির মান কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি। আমরা এখান থেকে বলতে পারবো, তো আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন শুরু করি আবার,
T2 এর মান আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারছি, কারণ একটা মাত্রই অজানা রাশি বাকি আছে আমাদের জন্য। T2 ইকুয়ালস টু আমরা T2 না, আসলে T1, আমার এখানে অজানা রাশি যেটা বাকি আছে সেটা হচ্ছে T1 ইকুয়ালস টু আমরা মান দেখতে পাচ্ছি 280 কেলভিন আসবে। এবং এখানে যদি আমরা আলটিমেটলি T1 এর মান বসিয়ে দিই, তাহলে এখান থেকে আমরা T2 ইকুয়ালস টু বলতে পারবো 210 কেলভিন। সুতরাং আমাদের গ্রাহকের তাপমাত্রা 210 কেলভিন এবং হচ্ছে গিয়ে আমাদের উৎসের তাপমাত্রা হচ্ছে 280 কেলভিন। আশা করি আমরা বুঝতে পেরেছি প্রবলেমটা, ঠিক আছে। পরবর্তী প্রবলেমে বলা হচ্ছে এটি রেফ্রিজারেটরের কার্যকৃত সহায়ক হচ্ছে K = 5, এটি ঠান্ডা প্রকোষ্ঠ হতে প্রতি চক্রে 250 জুল তাপ অপসারণ করলে ক নম্বর প্রশ্নে জানতে চাওয়া হচ্ছে প্রতি চক্রে রেফ্রিজারেটর চালানোর জন্য কি পরিমাণ কাজ সরবরাহ করতে হবে, এবং খ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হচ্ছে কি পরিমাণ তাপ প্রতি চক্রে পরিবেশে বর্জিত হবে। তো ক অঙ্কের জন্য সলিউশনের জন্য আমরা যদি চিন্তা করি যে আমাদের কাছে যেহেতু K ইকুয়ালস টু বলে দেওয়া আছে কতটুকু, K বলা হচ্ছে 5 এবং অপসারিত তাপ আমার কাছে কতটুকু বলা হচ্ছে Q1 ইকুয়ালস টু 250 জুলস, তাই না? যদি তাই হয় এখান থেকে কিন্তু আমরা K ইকুয়ালস টু আমরা সবাই জানি Q1 ডিভাইডেড বাই W, এখান থেকে আমরা কিন্তু কৃত কাজ W ইকুয়ালস টু বলতে পারবো Q1 ডিভাইডেড বাই হচ্ছে K, অথবা 250 ডিভাইডেড বাই 5, অথবা আমরা এখান থেকে বলতে পারি প্রতি চক্রে সরবরাহিত কাজের পরিমাণ হচ্ছে 50 জুল। তাহলে এখানে আমরা কয়ের আনসার পেয়ে যাচ্ছি। এবং খ নাম্বারের জন্য যদি আমরা জানতে চাই যে প্রতি চক্রে কি পরিমাণ তাপ বর্জিত হচ্ছে, অর্থাৎ Q2 ইকুয়ালস টু আমরা সবাই জানি Q1 প্লাস W, অর্থাৎ 250 প্লাস 50 ইকুয়ালস টু 300 জুল পরিমাণ তাপ হচ্ছে গিয়ে আসলে আমরা প্রকৃতিতে বর্জন করছি বা পরিবেশে বর্জন করছি। খুবই সিম্পল একটা প্রবলেমের সলিউশন ছিল। আমরা আমাদের পরবর্তী টপিকে যদি যাই, এনট্রপি বা বিশৃঙ্খলা বলা হচ্ছে এনট্রপি ইজ এ মেজার অফ ডিসঅর্ডারলিনেস, অর্থাৎ প্রত্যেকগামী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে এবং অপ্রত্যগামী প্রক্রিয়ায় ক্রমশ যে বৃদ্ধি পায়, এই এনট্রপিটা আসলে কি বলা হচ্ছে যে বিশৃঙ্খলার যে একটা মান বা পরিমাপ। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা জানি এনট্রপি পরিবর্তন শূন্য হয় এবং পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে না, শুধুমাত্র তাপমাত্রা পরিবর্তিত হলে আমরা জানি S ইকুয়ালস টু ms ln T2 বাই T1, এবং বস্তুর তাপমাত্রা স্থির থেকে যদি ভৌত অবস্থা পরিবর্তিত হয় তাহলে সেক্ষেত্রে এনট্রপির মান পরিবর্তন হচ্ছে কি S ইকুয়ালস টু mlv বাই T1। আসলে বেসিক্যালি এটা ক্যালকুলেটিভ হবে, ds হবে আলটিমেটলি, আমাদের ds থেকে আমরা s এর মান বের করছি আলটিমেটলি, ঠিক আছে। এনিওয়েজ আমরা যদি পরবর্তীতে হচ্ছে কি আমরা এইটার উপর বেস করে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি, বলা হচ্ছে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 4 কেজি পরিমাণ বরফকে 105 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এনট্রপি পরিবর্তন কতটুকু হবে। আমাদের কাছে বরফ এই অঙ্কটা করার জন্য বরফ গরলে আপেক্ষিক সুপ্ত তাপ, পানি বাষ্পীভবনের জন্য আপেক্ষিক সুপ্ত তাপ, বরফের আপেক্ষিক তাপ এবং বাষ্পের আপেক্ষিক তাপের ডেটাগুলো কিন্তু আমাদের কাজের সুবিধার জন্য দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা বলতে পারি এখানে আমাদের এনট্রপি পরিবর্তন ds ইজ ইকুয়ালস টু হচ্ছে, প্রথমত আমরা চিন্তা করে দেখি কি লেভেলে বা কি লেয়ারে পরিবর্তন হবে। প্রথমে কিন্তু আমরা বলতে পারি যে হচ্ছে গিয়ে আমাদের টোটাল সিচুয়েশনের মধ্যে যে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, সেই প্রথম স্টেপে হচ্ছে গিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হবে, তাই না? সো প্রথম স্টেপটা কি আমাদের -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আইস থেকে তার কনভার্সনটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আইস। সেটুকুর জন্য ds1 ইকুয়ালস টু আমরা কি বলবো, ds1 ইকুয়ালস টু বলবো আমরা ms আইসের জন্য, ঠিক আছে, ln T2 বাই T1, যেখানে আমরা বুঝতে পারছি T2 এবং T1 কি T2 হচ্ছে তার শেষ তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, এবং আমরা T1 ইকুয়ালস টু বলতে পারি 273 - 10, অর্থাৎ T1 হচ্ছে 273 - 10 বা 263 কেলভিন। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা ds1 বের করতে পারবো। সিমিলারলি আমরা কিন্তু দ্বিতীয় স্টেজে দেখতে পাচ্ছি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে আইস আছে, সেই আইস তখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটারে রূপান্তরিত হবে, তাই না, বা পানিতে রূপান্তরিত হবে। তখন আমাদের জন্য ds2 ইকুয়ালস টু আমরা বলবো পানি যেহেতু গলছে আপেক্ষিক সুপ্ততা যেমন mlf ডিভাইডেড বাই T2, কারণ T2 তাপমাত্রাতেই বেসিক্যালি অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই কিন্তু সেই শিফটটা হবে আমাদের, তাই না। তৃতীয় স্টেজে কি হবে, তৃতীয় স্টেজে আমাদের এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে ওয়াটার আছে সে যাবে হচ্ছে গিয়ে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটারে, 100 ডিগ্রি সেলসিয়াস, নট 0 ডিগ্রি, কারণ যেহেতু বাষ্প হইতে হবে আমাদের, সো আগে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটারে যাবে। এবং সেটার জন্য ds3 আপনারা হয়তো বুঝতেই পারছেন কি লিখবো আমরা, ms ওয়াটার ln T2 ডিভাইডেড বাই আমরা বলতে পারি T2 না, আসলে শেষ তাপমাত্রা হবে তার জন্য T3, আমরা জানি T3 কতটুকু হবে, T3 হবে আমাদের জন্য হচ্ছে গিয়ে 100 ডিগ্রি সেলসিয়াস অথবা
373 কেলভিন। ঠিক আছে, সো T3 ডিভাইডেড বাই T2, কারণ আদি তাপমাত্রা ছিল T2 সেক্ষেত্রে। এবং সিমিলারলি আরো দুটো স্টেপ হবে। ফোর্থে হবে আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে ওয়াটার আছে সেটা যাবে 100 ডিগ্রি সেলসিয়াস, সরি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার স্টিমে। এবং ফাইনালি আমরা ফিফথ শিফটে পাবো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে স্টিম আছে সেটা যাবে হচ্ছে গিয়ে 105 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার স্টিমে। সো আমরা আরো দুটো DS পাবো, একটা DS4 পাবো, একটা DS5 পাবো। DS5 আমরা বুঝতে পারছি আমরা পাবো MS ভ্যাপার ln T4 ডিভাইডেড বাই T2, যেখানে T4 বুঝতে T3 হবে এখানে, কারণ স্টিম আসছে T3 থেকে T4 এ, এবং T4 হচ্ছে কি আমাদের জন্য 105 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, সেটাকে আমরা কেলভিনে অবশ্যই রূপান্তর করতে পারবো, সেটা হবে আমাদের জন্য 378 কেলভিন সাইকেলস, তাই না? এবং DS4 কত দাঁড়াচ্ছে? DS4 যেহেতু সেখানে শিফট হচ্ছে আবার MLV ডিভাইডেড বাই T3 তো আগে বলে দিয়েছি। এই প্রত্যেকটা মান ক্যালকুলেট করে যদি আমরা যোগ করি DS ইকুয়ালস টু আমরা পাবো DS1 প্লাস DS2 প্লাস DS3, এটা DS3 হবে, কারণ প্রতিবারই যেহেতু এন্ট্রপি পরিবর্তন হয়েছে টোটাল সমষ্টিই হবে আমাদের জন্য টোটাল এন্ট্রপি পরিবর্তন। এবং ক্যালকুলেশনগুলো যদি আপনারা করেন, মানগুলো বসান, সবগুলো মান দেওয়া আছে, প্রতিটা কোনটা কি আমরা এখানে দেখতে পাচ্ছি। বরফের আপেক্ষিক তাপ বলা আছে S আইস, আমাদের কাছে বাষ্পের আপেক্ষিক তাপ বলা আছে SV, আমরা এখানে পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ পেয়েছি LV, আমরা LF ও পেয়েছি, এবং আমরা সবাই জানি যে পানির জন্য যে আপেক্ষিক সুপ্ত তাপ আছে সেই পানির আপেক্ষিক সুপ্ত তাপ SW হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। মানগুলো সবাই বসিয়ে দিলে আমরা কিন্তু আলটিমেটলি DS এর মান আপনারা ক্যালকুলেশন করে দেখেন, এই মানটা আসছে 1.06 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল পার কেলভিন। ঠিক আছে, আই হোপ আপনাদের সাথে আমার অ্যান্সার মিলছে। আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিকে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে গিয়ে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করতে এন্ট্রপি পরিবর্তন কত জানতে চাওয়া হয়েছে। এটাও আমরা আই গেস পারবো, তাই না? আমরা DS ইকুয়ালস টু কয়টা স্টেজ দেখেন, খেয়াল করে দেখেন, মাত্র একটাই স্টেজ। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 কেজি পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে যাবে, তাই তো? সো আমরা বলবো MS ln T2 বাই T1। M কত? M হচ্ছে 5, S হচ্ছে গিয়ে আমরা বলতে পারি 4200, এবং ln T2 কত? 373, T1 কত? 283 ইকুয়ালস টু আমরা কিন্তু মান বলতে পারি 5 টাইমস 4200 টাইমস ln 373 divided by 283 gives us the value of 5798.8 জুল পার কেলভিন। আশা করি বুঝতে পেরেছি আমরা সবাই প্রবলেমটি। পরবর্তী প্রবলেমে যদি মুভ অন করি, আমরা বলা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 3 কেজি বরফ কে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে রূপান্তরিত করতে এন্ট্রপির পরিবর্তন করতে। আমরা কিন্তু খুব সহজেই বলতে পারি DS is equals to MLF ডিভাইডেড বাই T, যেখানে আমাদের কাছে ভর বলা আছে 3 কেজি, ইন্টু LF হচ্ছে 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল পার কিলোগ্রাম ডিভাইডেড বাই টেম্পারেচার আমার কাছে বলা আছে কতটুকু। খেয়াল করে দেখি আমরা, টেম্পারেচার বলা আছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 273 কেলভিন। এখান থেকে আমরা কিন্তু খুব সহজে চাইলে DS এর মান বের করে বলতে পারি 3 ইন্টু 3.36 এক্সপোনেনশিয়াল 5 ডিভাইডেড বাই 73 gives us the value of 3692.3 joule per Kelvin. ওকে, আশা করি বুঝতে পেরেছি আমরা। তো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য এবং ক্লাসটি করার জন্য। আমি সৈয়দ আল নাহিয়ান আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আবারও আপনাদের সামনে সেকেন্ড পেপারের অন্য কোনো চ্যাপ্টার নিয়ে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।